দর্শক আমন্ত্রণ যমুনা আইডেস্কে। শুরুতেই জানিয়ে দেব শিরোনামগুলো। ওডেসা ও খেরসনে ব্যাপক হামলা রুশ বাহিনীর। ইউক্রেনে সাইবার হামলা চালাচ্ছে রাশিয়া। মুছে দেয়া হচ্ছে যুদ্ধাপরাধের তথ্য প্রমাণ। সতর্কতার সাথে চলছে নির্জার হত্যাকাণ্ডের তদন্ত, জানালেন কানাডার প্রতিরক্ষা মন্ত্রী। দিল্লিতে অটোয়া বিরোধী বিক্ষোভ, উৎকণ্ঠায় শিখ সম্প্রদায়। মহাকাশ গবেষণায় অনন্য নজির স্থাপন করল নাসা। গ্রহাণুর নমুনা নিয়ে পৃথিবীতে ফিরল স্পেসশিপ ওসিরিস রেক্স। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, আপনাদের সঙ্গে থাকছি আমি মৌসুমী আহমেদ লোপা। ওডেসা এবং খেরসনে নতুন করে হামলার পরিধি বাড়িয়েছে রুশ বাহিনী। সোমবার চলা অভিযানে প্রাণ গেছে অন্তত 3 জনের, আহত কমপক্ষে 10। ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে অঞ্চল দুটির বহু সামরিক বেসামরিক স্থাপনা। এদিকে যুক্তরাষ্ট্রের সহায়তায় যৌথভাবে সমরাস্ত্র উৎপাদনের ঘোষণা দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট। বন্দরনগরী ওডেসায় রাতভর চলে রুশ তাণ্ডব। মিসাইল আর ড্রোন হামলা চলে অঞ্চলটির সামরিক বেসামরিক বিভিন্ন স্থাপনায়। বিস্ফোরণে আগুন ধরে যায় একাধিক আবাসিক স্থাপনাতেও। সোমবার হামলা চলে খেরসনেও। অঞ্চলটিতে দূরপাল্লার কামান থেকে গোলা আর বিমান থেকে ক্ষেপণাস্ত্র হামলা করা হয়, যাতে প্রাণ যায় বেশ কয়েকজনের। ঘুমিয়েছিলাম, হঠাৎই বিস্ফোরণের শব্দে ঘুম ভাঙে। কোনো রকমে বাইরে বের হতেই দেখি একের পর এক মিসাইল এসে পড়ছে চারপাশে। যদিও কিয়েভের দাবি অভিযানের পরিধি বাড়ানোর পরও নতুন করে কোন এলাকার নিয়ন্ত্রণ নিতে পারেনি রুশ বাহিনী। যুক্তরাষ্ট্রের সাথে যৌথভাবে অস্ত্র উৎপাদন করবে ইউক্রেন, এমন দাবিও করেন প্রেসিডেন্ট জেলেনস্কি। আমাদের প্রতিটি সেনা সদস্য জীবন বাজি রেখে লড়ছেন। তাদের বীরত্বের কারণেই পিছু হচ্ছে রুশ বাহিনী। দেশবাসীকে আরেকটি সুখবর দিতে চাই, আর তা হলো এখন থেকে যৌথভাবে সমরাস্ত্র উৎপাদন করবে ইউক্রেন এবং যুক্তরাষ্ট্র। বিভিন্ন অস্ত্রের পাশাপাশি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মতো সমরাস্ত্র আমরা উৎপাদন করব। মার্কিন প্রেসিডেন্টের সাথে এ বিষয়ে আমার কথাও হয়েছে। এদিকে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ অভিযোগ করেন, পশ্চিমা বিশ্ব রাশিয়াকে যে কোনো মূল্যে পরাজিত করার লোভে অন্ধ হয়ে গেছে। যুদ্ধবন্ধে ইউক্রেনের শান্তি পরিকল্পনাকে অবাস্তব বলেও আখ্যা দেন তিনি। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ। ময়দানের পাশাপাশি অনলাইনেও চলছে রাশিয়া ইউক্রেন যুদ্ধ। ইউক্রেনের বিভিন্ন প্রতিষ্ঠানের সাইবার স্পেসে হামলা চালাচ্ছে রুশ হ্যাকাররা। কিয়েভের অভিযোগ, যুদ্ধাপরাধের তথ্য প্রমাণ সংগ্রহ এবং সেসব মুছে দিতেই ভিন্নধর্মী এই যুদ্ধ। কিয়েভের দাবি, এসব নাশকতায় রুশ গোয়েন্দা সদস্যদের জড়িত থাকার প্রমাণও আছে, যদিও অভিযোগ নিয়ে নিশ্চুপ পুতিন প্রশাসন। 1.5 বছরেরও বেশি সময় ধরে রাশিয়ার আগ্রাসন মোকাবেলা করছে ইউক্রেন। তবে দেশটির এই লড়াই কেবল যুদ্ধের ময়দানেই সীমাবদ্ধ নেই। ক্ষেপণাস্ত্র, বোমার কামানের গোলার পাশাপাশি ইউক্রেনকে সাইবার স্পেসেও মস্কোর অদৃশ্য হামলা মোকাবেলা করতে হচ্ছে। কিয়েভ বলছে, গত বছরের তুলনায় চলতি বছরের প্রথম 6 মাসে তাদের সাইবার স্পেসে আক্রমণের হার বেড়েছে কয়েক গুণ। বিচার বিভাগ, আইন প্রয়োগকারী সংস্থাগুলোই হচ্ছে শত্রুদের সাইবার হামলার মূল টার্গেট। তবে রেহাই পাচ্ছে না সরকারি বেসরকারি অন্য প্রতিষ্ঠানগুলো। ইউক্রেনের সাইবার নিরাপত্তা প্রধানের দাবি, দেশটির ডাটাবেজে যুদ্ধাপরাধের যেসব প্রমাণ রয়েছে সেগুলো সংগ্রহ ও লোপাটের লক্ষ্যে হামলা চালাচ্ছে রাশিয়া। আদালত, প্রসিকিউটর, আইন প্রয়োগকারী সংস্থা এবং সরকারি ও বেসরকারি অন্যান্য প্রতিষ্ঠান থেকে তারা তথ্য পাওয়ার চেষ্টা করছে। তথ্য প্রমাণ বলছে, হ্যাকাররা ইউক্রেনে রাশিয়ার যুদ্ধাপরাধের প্রমাণ সংগ্রহ করছে। যুদ্ধ করতে গিয়ে অনেক রুশ সেনাই আটক হয়েছে ইউক্রেনের সামরিক বাহিনীর হাতে। আটক হয় এই রুশ নাগরিকদের দেশে ফেরাতে তাদের তথ্য সংগ্রহেরও চেষ্টা চালাচ্ছে হ্যাকাররা। সাইবার হামলায় রাশিয়ার ফেডারেল সিকিউরিটি সার্ভিস, এফএসবি এবং সামরিক গোয়েন্দা সংস্থা জিআরইউর সদস্যদের জড়িত থাকার তথ্য প্রমাণ পেয়েছে কিয়েভ। এই কাজের সঙ্গে জড়িতদের চিহ্নিত করেছি আমরা। তারা রাশিয়ার জিআরইউ এবং এফএসবি গোয়েন্দা সংস্থার সদস্য। ইউক্রেনীয় ভূখণ্ডে সমস্ত সাইবার হামলার জন্য দায়ী এই গোয়েন্দা সদস্যরা। রুশ সরকারের মদদে ও সরাসরি অর্থায়নে হচ্ছে সাইবার হামলা। নিরাপত্তার স্বার্থে অবশ্য সাইবার হামলার বিস্তারিত প্রকাশ করেনি ইউক্রেন। এদিকে এই অভিযোগ নিয়ে এখনও মুখ খুলেনি রাশিয়া। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ।
ভূমিকম্প এবং প্রলয়ঙ্কারী বন্যায় লিবিয়ায় নিহতের সংখ্যা বেড়ে ৩,৮৬৩-তে দাঁড়িয়েছে। সোমবার এই তথ্য নিশ্চিত করে দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়। বিবৃতিতে বলা হয়, বন্যার ২ সপ্তাহ পরও বিধ্বস্ত এলাকায় মিলছে মরদেহ। দেড়নায় ধ্বংসস্তূপের নিচ থেকে আরও ২৩টি মরদেহ উদ্ধার করা হয়েছে। অন্যদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসেবে এই দুর্যোগে প্রাণ গেছে ৪,০০০-এর বেশি বাসিন্দার। এছাড়া নিখোঁজ রয়েছেন ৯,০০০-এর বেশি মানুষ। গত ১০ সেপ্টেম্বর ভূমধ্যসাগরীয় ঝড় ড্যানিয়েল আঘাত হানে লিবিয়ার পূর্বাঞ্চলে। এর প্রভাবে বেনগাজি, বায়দা, আলমার্জ, সুসা ও দেরনা সহ বেশ কয়েকটি শহরে বন্যা হয়। এর মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেরনা। শহরটির বেশিরভাগ অংশই নিশ্চিহ্ন হয়ে গেছে। ঘূর্ণিঝড় ওফেলিয়ার প্রভাবে তীব্র ঝড় বৃষ্টি শুরু হয়েছে যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলে। প্লাবিত হওয়ার শঙ্কায় বিস্তীর্ণ অঞ্চল। রোববার সকালে ওয়াশিংটনের দক্ষিণ ভাগ দিয়ে চলে যায় ঝড়টি। ন্যাশনাল হারিকেন সেন্টার জানিয়েছে কিছুটা দুর্বল হয়ে ঝড়টি এগিয়ে চলছে আটলান্টিক উপকূলের দিকে। তবে এর মধ্যে বজ্রপাত সহ ভারী বৃষ্টিপাত হবে ওয়াশিংটন থেকে নিউ ইয়র্কের বিশাল এলাকা জুড়ে। একদিন আগে ক্রান্তীয় ঝড়ে রূপ নেয় ওফেলিয়া। তীব্রতা কমলেও ভারী বৃষ্টির কারণে বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে উত্তর পূর্বাঞ্চলে, এমন শঙ্কা দেশটির আবহাওয়া বিভাগের। চলতি সপ্তাহ জুড়েই থাকবে ঝড়ের প্রভাব। শনিবার নর্থ ক্যারোলাইনা উপকূলে প্রায় হারিকেনের শক্তি নিয়ে আঘাত হানে ওফেলিয়া। বাতাসের গতি ছিল ঘন্টায় ১১৩ কিলোমিটার। রোববার নিউ জার্সিতে ঝড়ের কারণে বিদ্যুৎহীন হয়ে পড়ে হাজার হাজার মানুষ। বন্যায় বিপর্যস্ত ভারতের মহারাষ্ট্র। প্রাণহানি বেড়ে দাঁড়ালো ৬ জনে। আরও ১০ বাসিন্দা গুরুতর আহত। একজনের অবস্থা সংকটাপন্ন। সোমবার সকালে ৩ ঘন্টায় ১০৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে নাগপুরে। এখনও অঞ্চলটিতে বহাল জরুরি অরেঞ্জ অ্যালার্ট। প্রবল বন্যায় ভেসে গেছে নিচু লোকালয়। ভূমিধসে ভেঙে পড়েছে বহু ঘরবাড়ি। ভুক্তভোগী পরিবারগুলোর জন্য ১০,০০০ রুপি ক্ষতিপূরণের আশ্বাস দিয়েছেন উপমুখ্যমন্ত্রী। এদিকে রাজ্যের থানে ও রায়গড় এলাকায় ইয়েলো অ্যালার্ট জারি থাকবে ২৬ সেপ্টেম্বর পর্যন্ত। মুম্বাইয়ে পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক। শুক্রবার থেকেই মহারাষ্ট্রের একাংশে হচ্ছে ভারী বৃষ্টিপাত, যার প্রভাবে গোদাবরী নদীর পানি অতিক্রম করেছে বিপদসীমা। দুর্গত এলাকায় আটকা পড়া ৫০০-র মতো মানুষকে সরানো হয়েছে নিরাপদ আশ্রয়ে। ভয়াবহ পরিস্থিতির মুখে ফেলল এই দুর্যোগ। ঘরবাড়িতে ঢুকেছে বন্যার পানি। খাবার কাপড়ের মতো মৌলিক জিনিসপত্র তো রয়েছেই, নষ্ট করেছে বিছানা, ইলেকট্রনিক্স যন্ত্রপাতি। নিঃসন্দেহে এটি সবার জন্যই বড় লোকসান। কূটনৈতিক টানাপোড়েনের মধ্যেও ভারতের সাথে সম্পর্ককে অত্যন্ত গুরুত্বপূর্ণ বললেন কানাডীয় প্রতিরক্ষামন্ত্রী বিল ব্লেয়ার। রোববার জানান, শিখ নেতা হত্যাকাণ্ড ইস্যুতে চলছে চুলচেরা তদন্ত। কারণ অভিযোগ প্রমাণিত হলে সেটা হবে কানাডার সার্বভৌমত্বের লঙ্ঘন। এই পরিস্থিতিতে উদ্বেগের দিন কাটাচ্ছেন পাঞ্জাবের শিখ সম্প্রদায়। তাদের আশঙ্কা, চাপা উত্তেজনা যে কোনো মুহূর্তে রূপ নেবে অস্থিরতায়। নয়াদিল্লির যন্তর মন্তরে চলছে কানাডা ও প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বিরোধী বিক্ষোভ। কট্টরপন্থী হিন্দুদের অভিযোগ, সন্ত্রাসীদের অভয়ারণ্য হয়ে উঠছে কানাডা। অসন্তোষ উপেক্ষা করেই চরমপন্থীদের জায়গা দিচ্ছে দেশটি। একে তো দুদেশের কূটনৈতিক টানাপোড়েন, তার উপর হিন্দু কট্টরপন্থীদের হুমকি ধমকি। এ পরিস্থিতিতে চরম উদ্বেগে দিন কাটাচ্ছেন পাঞ্জাবের শিখ সম্প্রদায়। কানাডায় বিপুল সংখ্যক শিখদের বসবাস। সেখানে কিছু ঘটলে গোটা সম্প্রদায়ের উপর পড়বে প্রভাব। তাছাড়া শিখদের অকারণে রাজনৈতিক হাতিয়ার বানানো হচ্ছে। বুঝতে হবে, পাঞ্জাব সীমান্তের রাজ্য, শত্রুরা বরাবরই ওত পেতে আছে। যে বা যারাই খালিস্তান প্রতিষ্ঠার জন্য লড়ছেন, তারা দৃঢ় সংকল্পবদ্ধ। অধিকার আদায়ই তাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। তারা চান পাঞ্জাবে হোক গণভোট, কারণ ভারত সরকার বরাবরই শিখদের শত্রু হিসেবে গণ্য করে। বাকযুদ্ধ চলেও ভারতের সাথে গুরুত্বপূর্ণ সম্পর্ক বিদ্যমান, এমনটা দাবি কানাডীয় প্রতিরক্ষামন্ত্রীর। জানান, সতর্কভাবে চলছে অপরাধ মামলার তদন্ত। শিখ নেতা হত্যাকাণ্ডের রহস্য উন্মোচনে চলছে তদন্ত। তাতে ভারতীয় হস্তক্ষেপের প্রমাণ মেলায় খুঁটিনাটি সবকিছু সতর্কভাবে যাচাই করা হচ্ছে। দিল্লির সাথে সম্পর্ক বিবেচনায় এটা অটোয়ার জন্য বড় চ্যালেঞ্জ। তবে সত্য উদ্ঘাটনে আমরা দায়বদ্ধ। অভিযোগ প্রমাণিত হলে সেটা হবে কানাডার সার্বভৌমত্বের লঙ্ঘন।
রাজনৈতিক বিশ্লেষকদের পরামর্শ, তৃতীয় কোনো পক্ষকে প্রবেশের সুযোগ না দিয়ে নিজেদের মধ্যেই সমস্যাটি মিটমাট করা উচিত ভারত ও কানাডার। জনসম্মুখে ভারতের মতো দেশকে গুপ্ত হত্যায় অভিযুক্ত করা চারটিখানি কথা না। সুতরাং মোদী সরকারের তরফ থেকে কূটনীতিক বহিষ্কার, ভ্রমণ সতর্কতা জারির মতোই প্রতিক্রিয়া আসতো। আমি বলবো, সমস্যা সমাধানে অটোয়ার সাথে তদন্তে সহযোগিতা করা উচিত দিল্লির, নতুবা হস্তক্ষেপ করবে যুক্তরাষ্ট্র বা ব্রিটেনের মতো তৃতীয় পক্ষ। গেল 18 জুন কানাডার এক গুরুদুয়ারার সামনে খুন হন খালিস্তানপন্থী নেতা হরদীপ সিং নিজ্জার। চলতি মাসে পার্লামেন্টে সেই হত্যাকাণ্ডের জন্য ভারতকে সরাসরি অভিযুক্ত করেন কানাডীয় প্রধানমন্ত্রী, যার ধারাবাহিকতায় দুদেশের মধ্যে চলছে টানাপোড়েন। মৌলি ইসলাম, যমুনা নিউজ। বিতর্কিত সমুদ্র সীমায় ভাসমান ব্যারিকেড তৈরিকে কেন্দ্র করে আবার উত্তেজনা ছড়িয়েছে চীন ও ফিলিপাইনের মধ্যে। ম্যানিলার অভিযোগ, দক্ষিণ চীন সাগরে দেশটির জেলেদের ঠেকাতেই নেওয়া হয়েছে এই ব্যবস্থা। বিরোধপূর্ণ স্কারবোরো শোয়াল দ্বীপের পথে জলসীমায় প্রায় 300 মিটার এলাকা জুড়ে বসানো হয়েছে ব্যারিকেড। এমন পদক্ষেপের তীব্র নিন্দা জানিয়েছে ম্যানিলা। দাবি, আন্তর্জাতিক সমুদ্র আইন অনুযায়ী চীনের সার্বভৌম এলাকার মধ্যে পড়ে না অঞ্চলটি। এরপরও ফিলিপাইনের জেলেদের মাছ ধরায় বাধা দেওয়া হচ্ছে। অন্যদিকে ম্যানিলার বিরুদ্ধে আন্তর্জাতিক সমুদ্র আইন লঙ্ঘনের অভিযোগ করছে বেইজিং। দাবি, অবৈধভাবে বেইজিংয়ের জলসীমায় প্রবেশের চেষ্টা চালানো হয়েছে। ম্যানিলায় চীনের দূতাবাস অবশ্য এ বিষয়ে কোনো মন্তব্য করেনি। দক্ষিণ চীন সাগরের 90% নিজেদের অংশ বলে দাবি করে বেইজিং। 2012 সালে শোয়াল দ্বীপ দখল করে দেশটি। ইউরোপীয় ইউনিয়নে পুনরায় অন্তর্ভুক্তির দাবিতে লন্ডনে বিক্ষোভ করলেন হাজারো ব্রিটিশ। শনিবার ছিল প্রতিবাদের এই আয়োজন। ক্ষুব্ধ ব্রিটিশদের অভিযোগ, অর্থনীতির দৈন্যদশা থেকে যুক্তরাজ্যকে ফেরাতে অক্ষম বর্তমান সরকার। বিক্ষোভকারীদের সবাই ইউরোপীয় ইউনিয়নের পতাকার সাথে মিলিয়ে নীল, সাদা ও হলুদ পোশাক পরেছিলেন। সবার হাতেই ছিল জোটের পতাকার ব্যানার। তারা পার্লামেন্ট স্কোয়ারে দেন স্লোগান। গণভোটের মাধ্যমে ইইউ থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্তে 7 বছর হতে চলল। এখনও জোটপন্থীদের অভিযোগ, সেটি ছিল সরকারের উস্কানিতে নেয়া ব্রিটিশদের ভুল পদক্ষেপ। সাম্প্রতিক তথ্য অনুসারে বছরের দ্বিতীয় প্রান্তিকে জিডিপি 0.2%। অন্যদিকে মুদ্রাস্ফীতি 1 লাফে 6.3% বৃদ্ধি পেয়েছে। জরিপ সংস্থা ইউগভের সাম্প্রতিক তথ্য অনুসারে যুক্তরাজ্যের 60% মানুষ পুনরায় ফিরতে চায় ইউরোপীয় জোটে। আমার মতো লাখো ব্রিটিশ হারিয়েছে চলাচলের স্বাধীনতা। সহজেই এখন ইউভুক্ত দেশগুলোর কাজ বা প্রবেশাধিকার পাওয়া যায় না। হারিয়েছি চমৎকার একটা সুযোগ। ব্রিটিশদের একরাশ মিথ্যা বলে অধিকার কেড়ে নেওয়া হয়েছে। ব্রেক্সিটের কারণে দেশে যা ক্ষয়ক্ষতি হয়েছে তা থেকে সহসাই উত্তরণের পথ নেই। উল্টো খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে যুক্তরাজ্য। মহাকাশ বিজ্ঞানের চর্চায় আরেকটি বড় নজির তৈরি করল নাসা। বেন্নু নামের এক গ্রহাণুর নমুনা নিয়ে পৃথিবীতে ফিরল সংস্থাটির মহাকাশযান ওসিরিস রেক্স। রোববার যুক্তরাষ্ট্রের উটা মরুভূমিতে অবতরণ করে ক্যাপসুলটি, যাতে আছে বেন্নু থেকে সংগ্রহ করা 250 গ্রাম নুড়ি পাথর। কোনো গ্রহাণু থেকে এত বেশি পরিমাণে নমুনা পৃথিবীতে নিয়ে আসার ঘটনা এবারই প্রথম। নির্ধারিত সময়ের 3 মিনিট আগে স্থানীয় সময় সকাল 8:52 পৃথিবীর বুকে ফেরে ওসিরিস রেক্স। গ্রহাণু বেন্নুর মাটি খুঁড়ে নিয়ে এসেছে পাথর ধূলিকণা। 1999 সালে খোঁজ মিলেছিল গ্রহাণুটির। তখনই এর সম্পর্কে বিশদ জানার মিশনে নামে নাসা। কয়েক বছরের মাঝে মার্কিন স্পেস এজেন্সি ও ইউনিভার্সিটি অফ অ্যারিজোনার যৌথ উদ্যোগে পাঠানো হয় মহাকাশযান। 2020 সালে বেন্নুর পৃষ্ঠদেশে খোঁড়াখুড়ি চালায় ওসিরিস রেক্স। সক্ষম হয় প্রায় 250 গ্রাম নমুনা সংগ্রহে। এর 3 বছরের মাথায় ফিরল পৃথিবীতে। নাসার নতুন গবেষণাগার হিউস্টনের জনসন স্পেস সেন্টারে পাঠানো হবে নমুনাগুলো। অর্ধশতকের বেশি সময় আগে অ্যাপোলো মিশন থেকে আনা চাঁদের প্রায় 400 কেজি পাথর রাখা আছে ওই গবেষণাগারে। জনসন স্পেস সেন্টারে নিয়ে যাওয়া হবে ক্যাপসুলকে। সে লক্ষ্যে কাজ করছে মহাকাশ প্রকৌশলী, বিজ্ঞানী সহ বড় একটি দল। সেখানেই উন্মোচিত হবে এই মহামূল্যবান সম্পদ। এরপর শুরু হবে গবেষণা। মহাকাশ বিজ্ঞানীরা বলছেন, আগামী 300 বছরের মধ্যে পৃথিবীতে আছড়ে পড়তে পারে বেন্নু। তাই গ্রহাণুটির গঠন সম্পর্কে জানতে সংগৃহীত উপাদানগুলো বিশ্লেষণকে বিশেষ গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। এছাড়াও 460 কোটি বছর আগের সোলার সিস্টেম সম্পর্কেও মিলতে পারে ধারণা।
আমরা বেশ ভালো পরিমাণে নমুনা পেয়েছি, বিশ্লেষণের অপেক্ষায় আছি। এতে ধারণা অনুযায়ী ক্লে মিনারেল, কার্বনেট মিনারেল বা আয়রন অক্সাইড বা অন্য কিছু আছে কিনা পরীক্ষা করে দেখা হবে। বেন্নুর অবস্থান এখন পৃথিবীর বেশ কাছাকাছি, তাই পৃথিবীতে পড়লে কি ধরনের প্রভাব হতে পারে আগে থেকেই ধারণা পাওয়া সম্ভব হবে। এর আগে 2010 ও 2020 সালে গ্রহাণুর নমুনা এনেছিল জাপানের মহাকাশযান। দুবারই মাত্র 1 চা চামচের মতো নমুনা সংগ্রহ করতে পেরেছিল। ডরথি তাসরিন, যমুনা নিউজ। অবসান ঘটল কসোভো সার্বিয়া সীমান্তের গির্জা ঘিরে জিম্মি দশার। রোববার কসোভোর প্রধানমন্ত্রী আলবিন কুর্তি জানান প্রাণ হারিয়েছেন এক পুলিশ কর্মকর্তা সহ 3 হামলাকারী। বর্তমানে বানজস্কা অঞ্চলের নিয়ন্ত্রণ প্রশাসনের হাতে ফিরেছে এমন তথ্য নিশ্চিত করেন তিনি। কুর্তির দাবি, অস্ত্রের মুখে অর্থোডক্স গির্জায় থাকা বহু মানুষকে জিম্মি করেছিল অন্তত 30 হামলাকারী। তাদের বারবারই আত্মসমর্পণের আহ্বানও জানানো হয়। সেটি উপেক্ষা করলে বাধ্য হয়েই অভিযানে নামে পুলিশ প্রশাসন। এর পেছনে সার্বিয়ার সন্ত্রাসীরা দায়ী এমন অভিযোগ তুলেছে কসোভো সরকার। পুরো বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে দেশটি। তবে সার্বিয়ার পক্ষ থেকে মেলেনি আনুষ্ঠানিক বিবৃতি। কসোভোর বিদ্রোহীদের মোকাবেলায় 1999 সাল পর্যন্ত চলে সার্ব বাহিনীর যুদ্ধ, যাতে সার্বিয়ার বিরুদ্ধে সামরিক অভিযান চালায় নেটো। 2008 সালে আনুষ্ঠানিকভাবে সার্বিয়া থেকে পৃথক হয় কসোভো। টানা তৃতীয় দিনের মতো অবরুদ্ধ গাজায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। তেল আবিবের দাবি, হামাসের ঘাঁটি লক্ষ্য করে হয়েছে হামলা। রোববার রাতে স্বাধীনতাকামী সংগঠনটির 2টি আস্তানাকে করা হয় টার্গেট। এই দিন সকালে ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে উপত্যকার সীমান্তে বিক্ষোভ করে ফিলিস্তিনিরা। তেল আবিবের অভিযোগ, দেশটির দিকে বিস্ফোরক পরিবাহী বেলুন পাঠিয়েছে আন্দোলনকারীরা। দাবি, সেনাদের লক্ষ্য করেও ছুড়েছে বিস্ফোরক। জবাবে গুলি ছোড়ে ইসরায়েলি বাহিনী। আহত হয় 5 ফিলিস্তিনি। গত কয়েক সপ্তাহে আবারও বেড়েছে গাজা সীমান্তের উত্তেজনা। দখলকৃত পশ্চিম তীরে ইসরায়েলের আগ্রাসনে প্রাণ গেল 2 ফিলিস্তিনির। রোববার নূর শামস শরণার্থী শিবিরে চালানো হয় সামরিক অভিযান। ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে 2 বেসামরিককে গুলি চালিয়ে হত্যা করা হয়েছে। তারা বলেন 21 বছরের আসিদ আবু আলী এবং 32 বছরের আব্দুল রহমান আবু দাখাস। ওই অভিযানে শরণার্থী শিবিরের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর সাফাই, সন্ত্রাসী কমান্ড সেন্টার এবং বোমা উৎপাদন ও মজুদের কারখানা ধ্বংসই ছিল তাদের লক্ষ্য। ইহুদি সেনা দলের অভিযোগ, বোমা বিস্ফোরণের পাশাপাশি তাদের ওপর ছোড়া হচ্ছিল এলোপাতারি গুলি। প্রতিরোধ গড়ে তুলতেই পাল্টা অভিযান। জাতিসংঘের দাবি, চলতি বছর 200-র বেশি ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন ইসরায়েলি আগ্রাসনে। থাইল্যান্ডে বৌদ্ধ ভিক্ষুর বেশ ধরে থাকা 7 বাংলাদেশিকে গ্রেফতার করা হয়েছে। তারা মালয়েশিয়া যাওয়ার চেষ্টা করছিলেন বলে জানায় কর্তৃপক্ষ। বিবৃতিতে জানানো হয়, মিয়ানমার থেকে অবৈধভাবে তারা থাইল্যান্ডে প্রবেশ করেন। স্থানীয়দের সাথে মিশে যাওয়ার উদ্দেশ্য বৌদ্ধ ধর্মের নেতাদের বেশ ধারণ করেন ওই 7 বাংলাদেশি। দক্ষিণাঞ্চলীয় সোংখলা প্রদেশ থেকে তাদের আটক করা হয়। জিজ্ঞাসাবাদে তারা জানান, ইমিগ্রেশন সংক্রান্ত যাচাই বাছাই এড়াতে বৌদ্ধ ভিক্ষুর বেশ ধরেছিলেন তারা। কাতালোনিয়ার বিচ্ছিন্নতাবাদীদের মুক্তির পরিকল্পনার বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ হয়েছে স্পেনে। রোববার রাজধানী মাদ্রিদের রাজপথে জড়ো হয় 40,000 মানুষ। বিরোধী দল কনজারভেটিভ পিপলস পার্টির ডাকে আয়োজিত হয় সমাবেশ। রাজধানী ছাড়াও বিভিন্ন শহর থেকে র্যালিতে যোগ দেয় হাজারো মানুষ। স্পেনের পতাকা নিয়ে ক্ষমতাসীন সরকারের সিদ্ধান্তের বিরুদ্ধে স্লোগান দেন তারা। সম্প্রতি কাতালুনিয়ার বন্দীদের সাধারণ ক্ষমার পরিকল্পনার কথা জানান প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। গত জুলাইয়ে অনুষ্ঠিত নির্বাচনে সর্বোচ্চ ভোট পান পিপলস পার্টি নেতা আলবার্তো নানেজ ফেইজো। দ্বিতীয় অবস্থান পান সানচেজ। পার্লামেন্টে কাতালুনিয়ার নির্বাসিত নেতা কার্লোস পুজিমন্টের দলের রয়েছে 7টি আসন। তাই তাদের সমর্থন নিয়ে আবারও ক্ষমতায় যাওয়ার চেষ্টা করছেন বর্তমান প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। মাংসাশী আর বিশাল দেহি এক কুমির যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা রাজ্যে ছড়ালো ত্রাস। রোববার সেটিকে মারতে সক্ষম হন মৎস্য প্রাণী সম্পদ বিভাগের কর্মীরা। স্থানীয়রা জানান, শুক্রবার এক নারীকে কামড়ে পানিতে নেমে যায় দাঁতালো প্রাণীটি। পরে পুলিশ এবং বন বিভাগের সহযোগিতায় উদ্ধার হয় ওই ব্যক্তির দেহাবশেষ।
পুলিশ তাকে 41 বছরের সাবরিনা পেখাম হিসেবে শনাক্ত করে। ময়নাতদন্তের পর ফেরত দেওয়া হবে পরিবারকে। কুমিরটিকে ধরাশায়ী করতে প্রথমে ছোড়া হয় অজ্ঞান করতে সক্ষম ডার্ট। তাতেও আশপাশের মানুষকে আহত করলে আক্রমণে বাধ্য হন বন বিভাগের কর্মীরা। পুরুষ কুমিরটির দৈর্ঘ্যে 13 ফুটের বেশি, ওজনেও বেশ ভারী। আগেও বেশ কয়েকবার লোকালয়ে প্রাণীটিকে দেখা যায়। দর্শক, এই ছিল যমুনা আই ডেস্ক। আর এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।